জাদু দেখাইছেন বলেন তো, এতটুকু গাছে এত বড়ই কিভাবে? আসলেও এগুলো তো কলপ করা বড়ই গাছ। হ্যাঁ হ্যাঁ, শুরু করছি মার্চে, চারাটা বপন করছি, তারপরে অল্প সময়ের মধ্যে প্রথম বছরে অনেক বড়ই চলে আসছে। আচ্ছা, তার মানে 9 মাস হয়েছে গাছটার বয়স, তাতেই ফলন চলে এসেছে। এবং এত আগাম, আমি এবছর বড়ই খাইনি, একটা খাই অবশ্যই খেয়ে দেখেন। হারভেস্টের উপযোগী হয়েছে তো না? জি, অলরেডি আমরা 1 মাস ধরে হারভেস্ট শুরু করেছি। দর্শক পুরো ভরপুর কিন্তু বড়ই দেখতে পাচ্ছেন। এই যে বড়ইয়ের কাটাও খুব ঝামেলা করে, মানে মজার জিনিস খেতে হলে কাটা তো বিঁধবেই, তাই না? অবশ্যই। আচ্ছা, একটু খেয়ে আগে দেখি। টক মিষ্টি, টক মিষ্টি, জি খুবই মজা। আগাম আগাম চলে এসেছে। এটা কি জাতের? এটা হলো চায়না টক মিষ্টি। বাহ, চমৎকার। দর্শক একটা বিষয় দেখেন, একদম উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত, গোড়া পর্যন্ত শুধু বড়ই আর বড়ই। গাছটার বয়স খুব বেশি না, মাত্র 9 মাস। আমিন ভাই পাশে আছেন, 1 বছর যাবত তিনি এই বড়ইয়ের গাছগুলো, এবারই প্রথমবার ফলন নিচ্ছেন, বড়ইয়ের গাছগুলো লাগিয়েছেন এবং তিনি ফলন পাচ্ছেন। আমরা যেখানে আছি এই মুহূর্তে, সে বাগানে সব ধরনের বড়ই গাছ আছে, অর্থাৎ বলসুন্দরী, আপেল কুল, চায়না কুল সব একসাথে এখানে চাষ করা হচ্ছে। দর্শক, কিভাবে এর পরিচর্যা করা হচ্ছে, আসলেই কি ফলন পাওয়া যায় সব একসাথে চাষ করে, কোনটা আগে আসে কোনটা পরে আসে, কোনটা কতখানি হারভেস্ট হয়, সার্বিক চিত্র তুলে ধরবো আজকে আমরা আমিন ভাইয়ের বাগান থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষি আজকের এই পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সর্ড বাই এআর মালিক সিডস। একটু যদি লবণ মরিচ হতো না, জমে যেত। ভালো হতো, আপনি বললে আমি অবশ্যই অ্যারেঞ্জ করতে পারতাম। হয় কি, এত কুলের মাঝে এখন এই যে টক মিষ্টি কুলটা কিন্তু খুব কমে গেছে, তাই না? এবং এর যে এত পরিমাণ ফলন, এটা তাহলে আগাম আসে নাকি? জি জি, আগাম। এটা সম্পর্কে একটু বলেন তো আমাকে, এটার নাম কি? এটা হলো চায়না টক মিষ্টি। এটার আরেকটা কালার আছে, আরো একটু গোল্ডেন কালার হয়। ওই বড়টা আমরা হারভেস্ট অলরেডি করে ফেলছি, হালকা কিছু আছে, আপনাকে দেখাইতে পারবো যে হারভেস্ট করতেছে অলরেডি। আরো ধরেন 1 মাস আগে এটা হারভেস্ট করে ফেলছি। আচ্ছা, তাহলে নভেম্বর থেকে চলে আসে। লাগিয়েছেন কবে সবগুলো? এগুলো সবই মার্চের শুরুতে কিছু লাগিয়েছি, মার্চের শেষের দিকে কিছু লাগিয়েছি। মার্চ, এপ্রিল, মে, জুন, মানে 9 মাসের মধ্যে, 8 থেকে 9 মাসের মধ্যে আমরা পুরো ফলনটা ছোট গাছে। কিন্তু আমার একটা প্রশ্ন, আমি যেখানে যাই হয় আপেল কুল, এই পাশে হয়তো ভারত সুন্দরী, কিন্তু আপনার বাগানে এরকম মিক্সড কেন? আসলে কি হইছে বলেন তো? এটা চেয়েছিলাম যে একটু মিক্সিং থাকলে ভালো হয়, কারণ আমরা সবগুলো টেস্টই নিতে পারতেছি, বা বাণিজ্যিকভাবে সবগুলোই কিন্তু লাভবান। দর্শক, এই ডালটা দেখেন, পুরো মনে হচ্ছে ছোট ছোট আপেল ধরে আছে ডালের মধ্যে, কিন্তু এগুলো তো একটু লেট ভ্যারাইটি, রাইট? জি, তো এখনই ধরে গেছে, আরো ধরবে কি? না, আর ধরবে না, এবছর এইখানেই শেষ হয়ে যাবে। দর্শক, আপনারা ভাবতে পারেন যে এত, মানে এই যে আপেল, এটা আপেল কুল নাকি? জি, আপেল কুল। আপেল কুলে একটু কম ফলন হয়েছে কেন? এটার উত্তর হচ্ছে এটা প্রথম বছরে ফল তো একটু কম আসে। জি, কম আসে, এগুলো একটু কম তারপরে আসে। দ্বিতীয় বছরে এটা কয়েক গুণ বেড়ে যাবে। আচ্ছা, তাহলে এটা হারভেস্ট করবেন কবে? এটা আরো 1 মাস সময় লাগবে। আচ্ছা, 1 মাস বা 20 দিন এরকম। সরি, আমি না বলে খেয়ে ফেললাম। মানে ভিন্ন রকমের একটা স্বাদ। প্রথমে খেলাম টক মিষ্টি, এখন খাচ্ছি পুরো মিষ্টি, মনে হচ্ছে রসগোল্লায় কামড় দিলাম। খুবই কিন্তু রসালো ভাই এই বড়িটা, রাইট? আচ্ছা, ঠিক আছে। আমাকে বললেন যে মিক্সড একটা বাগান করেছেন, এটার পেছনে উদ্দেশ্যটা কি? আপনি ইচ্ছে করেই করেছেন নাকি অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে? আসলে আমি 3টা জাতি চেয়েছিলাম, যে আপেল কুলও থাকবে, টক মিষ্টিরও থাকবে, বারো সুন্দরীও থাকবে, সাইড করে পার্ট। কিন্তু যখন চারাটা আনা হয়েছে তখন মিক্সিং হয়ে গেছিল, এই জন্য পুরো বাগানেই মিক্সিং হয়ে গেছে। তাহলে এটা সমস্যা হবে না ভাই? না, সমস্যা হচ্ছে না, যেহেতু যত্ন একই, সব কুলেরই যত্ন একই। আচ্ছা, সাধারণত আমরা জানি দর্শক, কুলের সময়টা হচ্ছে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত আমরা সব ধরনের কুল পেয়ে যাই। তার মধ্যে ভাইয়া বললো চায়নাটা একটু আগাম আসে। চায়নাটা লাভজনক কি, আমাকে যদি বলতেন? চায়নাটা একটু লাভজনক, কারণ আগাম আসে। মার্কেটে যে জিনিসটা আগাম ওঠানো যায়, সেল করা যায়, ওটা রেটটা একটু বেশি পাওয়া যায়, কারণ নতুনের প্রতি সবার একটা আকর্ষণ থাকে। আবার টক মিষ্টি একটু ভিন্ন স্বাদ, জি জি, একটু ভিন্ন স্বাদ। আচ্ছা, এটার কেমন বাজার পাচ্ছেন? মানে এখন তো হারভেস্ট শুরু হয়ে গেছে চায়না কুল, রাইট? চায়না কুল অলরেডি 1 মাস ধরে হারভেস্ট শুরু করছে। এটা ধরেন শুরুতে আমরা নভেম্বরের শুরুতে ভালো রেট পেয়েছি, 200 টাকার উপরে পেয়েছি, 220 টাকা। জি, 220 টাকা রেট পেয়েছি। এখন 140 টাকা, 130 টাকা পাওয়া যাচ্ছে।
আচ্ছা আজকে আমার যে কুল উঠাচ্ছে, আমার চায়নাটা আজকে মনে হয় শেষ হয়ে যাবে। এরপরে আমরা এই যে আপেল কুল আর 12 সুন্দরী এগুলো আমরা আরো 20-25 দিন পরে মার্কেটে ছাড়তে পারবো। আচ্ছা আমাকে যদি একটু বলতেন ভাইয়া, এই যে একসাথে যে লাগানোর ব্যাপারটা, এতে রোগ বালাই কোনো না, রোগ বালাই সংক্রমণের তেমন কোনো থাকে না। কিছু রোগ বালাই হয়, যেমন ছত্রাকনাশক ইউজ করলে আমরা মেনসার ইউজ করি, আবার ওই এমিস্টপ ইউজ করি। ভাইরাস এবং ছত্রাকনাশক যেগুলো আছে, এই নর্মাল যে ওষুধগুলো আছে মার্কেটে যেগুলো পাওয়া যায়, এগুলো ইউজ করলে এগুলো থাকে না। আচ্ছা এই রোটাতে তো গাছগুলো আমরা দেখলাম, তবে আরো অনেক বড় দেখতে পাচ্ছি চারপাশে। কতখানি জায়গা জুড়ে এটা? 3 একর জায়গা। শুধু বড়ই? জি। কি পরিমাণ গাছ আছে? 1000-এর মতো আছে। 1000 বিভিন্ন রকম, তাই তো? আচ্ছা তাহলে আমাকে তো বাগানটা ঘুরে ঘুরে দেখাবেন নাকি? জি অবশ্যই। চলেন ওই পাশটা দেখি কি অবস্থা আপনার বড়ইয়ের। ওই টিনগুলো কেন লাগাইছেন? এই টিনগুলো আসলে লাগানো হয়েছে যে অনেক পাখি বসে তো, মিষ্টি কুলটা খেয়ে ফেলে, আবার বাদুর বসে। একটু নাড়া দিলে শব্দ হলে এরা পাখিগুলা বাদুরগুলা চলে যায়। আচ্ছা এখানটায় দেখতে পাচ্ছি যে দুটো আপেল কুল, আমি যদি ভুল না করে থাকি। গাছ কি মানে পড়ে যাচ্ছে ডাল? হ্যাঁ, একটু বেশি আসছে তো, তারপরেও আমরা কিছু কিছু উঠিয়ে দিছি, যেহেতু নতুন গাছ, ডালগুলা ঝুঁকির মধ্যে না পড়ে। আচ্ছা তাহলে কি ডাল কিছুটা কেটে দিয়েছেন যেন প্রচুর পরিমাণে ফলন না আসে, তাই তো? জি জি। আমিন ভাই, আমি যতটুকু জানি আপনি তো একজন ব্যবসায়ী মানুষ, আপনি কেন কৃষিতে? অ্যাকচুয়ালি আমি একজন গার্মেন্টস ব্যবসায়ী। তো যখন আমি ছোট বয়সেও আমার কৃষির প্রতি একটা ভালোবাসা ছিল, যখন ছোট বয়সে ছাত্র ছিলাম। আমি যখন ইন্টারে পড়ি তখন কিন্তু আমি একটা কলার বাগান করেছিলাম। কলার বাগান সেল করে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং এ BBA করেছি। কলার বাগান কতখানি জায়গা জুড়ে করলেন, আর সেটা সেল করে আপনি বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো টাকা উঠে গেল? না, ওই সময় কলার দাম খুব বেশি ছিল আমাদের এলাকায়। প্রায় 2 একর জায়গাতে কলার আবাদ ছিল। তারপর আর কৃষিতে আসেন নাই? কৃষিতে আমি যখন পড়াশোনা শেষ করি, আমি ইপিজেডে শুরুতে একটা চাকরি নেই। 1 মাস পরে আমার চাকরি ভালো লাগে না, বাড়িতে একটা পুকুর আছে, ভাবছিলাম যে ওখানে এসে মাছ চাষ করব। তো ওইটা করা হয় নাই, পরিবারের সবার বাধার মুখে আবার চলে যায় ঢাকা। পরিবার কি কৃষি ক্ষেত্রে আসার জন্য বাধা দিত? সবাই এটা বলেছে যে যেহেতু উচ্চ শিক্ষিত হয়েছি কেন কৃষি। তো দেন স্টেপ বাই স্টেপ যখন উদ্যোক্তা হইলাম গার্মেন্টস লাইনে, এখন আবার চেষ্টা করতেছি কৃষিটাকে নিজের মতো করে গড়ে নেওয়ার জন্য। মানে এটার ভালোবাসা ছাড়তে পারি না। ছাড়তে পারছেন না, মানে যখনই কোনো ফাঁক ফোকর পেয়েছেন একেবারে কৃষিতে আসার একটা প্রচেষ্টা সবসময় ছিল, এবং প্রতিবারই তো লাভবান হয়েছেন। জি জি। কৃষিতে আসার আগে একটু কি প্রশিক্ষণ বা পরামর্শ নিয়ে এসেছিলেন এই যে এই কুল বাগান করার আগে? আসলে আমি কৃষিতে আসার আগে আমার কিছু বন্ধু বান্ধব আছে, ওরা ভালো ব্যবসায়ী, ওদের কাছ থেকে কিছু ইনফরমেশন পেয়েছি। আর মেইনলি হলো টিভি চ্যানেলগুলো দেখেছি, আপনাদের দীপ্ত টিভির কৃষি চ্যানেল আছে, চ্যানেল আয়ের আছে, প্লাস ইউটিউবের কিছু চ্যানেল দেখে আমি অনেক কিছুই লার্ন করছি। আমার ইচ্ছা আছে কিন্তু এখানে কৃষিতে আসার মূল কারণ আমি একটা সমন্বিত কৃষি খামার করার ইচ্ছা। তো আমি বড়ই বাগান দিয়ে আবার শুরু করেছি। তো এখানে বড়ই বাগান হবে, বিভিন্ন সবজির চাষ হবে, ফলের চাষ হবে, ভ্যারাইটিস ফল, দেন গরুর খামার হবে, মাছের খামার হবে। আমার ইচ্ছা আছে একটা সমন্বিত কৃষি খামার। বাহ। আচ্ছা আমরা তো জানি যে টাঙ্গাইলের মধুপুরের এই অঞ্চলটায় সাধারণত আনারস অনেক ভালো হয়, অনেক প্রসিদ্ধ এখানকার আনারস। আপনি বড়ই দিয়ে কেন আনারস করবেন না? আমার কিন্তু আনারসও আছে ওই সাইডে, কিন্তু 10,000-এর মতো আনারস আছে। এখন কিন্তু আরেকটা কাজ আমি করতে পারি, আমি যেটা প্ল্যান করছি, এখন আমি নতুন একটা সবজি চাষ করব, এটা হলো মুখী কচু। এটা নিয়ে আমি অনেক স্টাডি করছি। তো 1 মাস পরে আমি এই যে দূরত্বটা আছে এখানে মাছ দিয়ে লাগিয়ে দেব। আপনার তো এখানে 1000 গাছ, 1000 গাছে এই বছর প্রথম বছর কি পরিমাণ ফলন আশা করছেন? নিয়ার অ্যাবাউট 10 টনের মতো পাবো। মিনিমাম 10 কেজি করে একটা গাছে, 12 কেজিও আছে। তো কোনো গাছে হয়তো এটা আর একটু কম আসতে পারে। আর যদি আপনি কস্টিংটা হিসাব করতে যান, কস্টিং হিসাব করলে শুরুতে একটু কষ্টটা বেড়ে যায়, কারণ আমি চতুর্দিকে কিন্তু বাউন্ডারি করছি।
একটু বাউন্ডারি বাদে একটু হিসাবটা বলেন না ভাই। চারা আমার বাড়ির কাছ থেকে বন্ধুর কাছ থেকে সংগ্রহ করছি কিছু, আর কিছু ফরিদপুর থেকে করেছি। টোটাল চারা মিলিয়ে কত টাকা খরচ করছেন? 1 লাখ প্লাস। 1 লাখ প্লাস। তারপরে এই যে প্রস্তুতি, জি, এখানে নিশ্চয়ই অনেকে সব কাজও মিলিয়ে করেন। 5 থেকে 6 লাখ টাকা। কাজের লোক আছে 2 জন এখানে, তাদের প্রতি মাসে বেতন 15, একজনের 15,000 দেয়, একজনের 12,000। তাহলে এটা থেকে বেনিফিটটা কি পাবো? প্রথম বছর আমি কত টাকা পেতে প্রথম পারি 10 টন বছরে বিক্রি করে? 10 লাখের উপরে পাওয়া সম্ভব। কারণ আমি তো বলেন কি? শুরুতে 180 টাকা 220 টাকা বড়ই বিক্রি করেছি। হয়তো যখন এই যে আপেল কুলগুলো বিক্রি করব, এটা 80 টাকা 120 টাকা, এর মধ্যে 80-র নিচে কোনো বড়ই মনে হয় না আসবে মার্কেটে। তো 10 টন যদি এভারেজে 100 টাকা করে হিসাব করা হয়, 10 লাখ টাকা। এই এটা সিজনে দ্বিগুণ লাভ, শুরুতেই লাভ। প্রথম বছর কি কি পরিচর্যা করছেন, দ্বিতীয় বছর কি করবেন, সবকিছু একটু বিস্তারিত জানার জন্য গাছগুলো আমাকে দেখতে হবে। জি, তাহলে ওই পাশটা দেখতে পাচ্ছি ভালো ফলন হয়েছে, আমরা একটু ঘুরে ঘুরে দেখি। হ্যাঁ, অবশ্যই। এখন তাহলে হারভেস্ট হচ্ছে না? জি জি আপু, হারভেস্ট হচ্ছে। এগুলো কোথায় সেল করবেন? এগুলো কাউরান বাজারে, পাইকারি মার্কেটে। পাইকারি মার্কেটে কি আপনাদের নিয়ে যেতে হবে নাকি এখান থেকে অর্ডার করেছে? না, এটা পাঠিয়ে দিতে হয়, আমরা পাঠিয়ে দিই, ওরা সেল করে আমাদের পে করে দেয়। গাড়ি ভাড়া কি কিভাবে? গাড়ি ভাড়া এখানে গাড়ি আসে, গাড়িতে দিয়ে দেই, অথবা এই ঢাকা ময়মনসিংহের মেইন রোডে যায়, ওখানে বাসে উঠে দেয়। যদি কম থাকে, আর বেশি থাকলে আমরা টাকে দিয়ে দিই। মানে আপনাকেই বহন করতে হয়, তাই তো? জি জি জি। আচ্ছা, এটা হচ্ছে টক মিষ্টিটা? জি জি। আচ্ছা, বাহ, বেশ ভালো ভালো ফলন আসছে এবং প্রত্যেকটা থেকেই কিন্তু অনেক পরিমাণে উঠতেছে, তাই না? জি। আচ্ছা, তাহলে এই পাশেরটা কি? এটা কি? এটা হলো এই আপেল কুল। আপেল কুল। আচ্ছা, আমি সবগুলো একটা একটা করে সংগ্রহ করি, তারপরে আমি দর্শকদেরকে দেখাবো যে এগুলো কেমন দেখতে হয়। আচ্ছা ভাইয়া, এই যে প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি যে গাছগুলো, আমরা একটু এই পাশটায় চলে আসি, দেখি যে গাছ। ওরে বাবা, এ কি অবস্থা! ঝুলে গেছে এগুলো ঠিকই দিয়ে রাখতে হবে। মাশাআল্লাহ, দর্শক আমি জানি না কারণ ক্যামেরায় ডালগুলো ছোট কতটুকু ছোট তো দেখা যাচ্ছে, ভেঙে পড়ে যায়। পুরো ডাল জুড়ে শুধু বড়ই আর বড়ই। বাহ, এটা কি আপেল কুল? জি জি। আপেলের মতো দেখতে, ছোট্ট ছোট্ট, কিন্তু একেবারে এখানে ঠেক দিয়ে অবশ্যই রাখতে হবে, নাহলে কিন্তু ডাল ভেঙে পড়ে যাবে। আর একটা বিষয়, কিছুটা পরিমাণ ছিঁড়ে ফেলতে হবে, তাই তো? এখানে যে দেখতে পাচ্ছি যে মাটিগুলোর এই জায়গাটায় গোল করে আপনি হচ্ছে আগাছাগুলো ছেটে দিয়েছেন। আগাছা ছেটে দিয়েছি, কিছু মেডিসিনও দেওয়া হয়েছিল। কি মেডিসিন দিয়েছেন এখানে? এইখানে এই বড়ই আসার পরে আমরা ওই যে টিএসপি দিয়েছি, তারপরে ডিএপি দিয়েছি, পটাশ দিয়েছি, অল্প পরিমাণে দেওয়া হয়েছে। আচ্ছা, এটা কি রিং করে, তাই তো? জি জি জি, রিং করে। বাহ, চমৎকার। কিন্তু দেখতে পাচ্ছি যে মাটিতে জো যেটাকে বলে, যে একটু ভেজা ভেজা থাকা, ওরকম তো নেই, কোনো সমস্যা হয় না? ভেজা এখন এই যে ফলে কালার আসবে, তো বেশি পানি থাকতে আবার কালার আসবে না। আচ্ছা, যার জন্য পানি কম দেওয়া হচ্ছে। তবে এই যে কালারটা মনে হয় যেই পাশটা রোদ পড়ে সেই পাশটা লাল হয়ে যায় আগে, তাই না? এটা রোদ পড়ার তাহলে ভালো, রোদ পড়ার জন্য ভালো। জি, বাহ, চমৎকার। এই যে হারভেস্টিং শুরু হয়েছে, এতগুলো বড়ই চলে আসছে শেষ পর্যায়ে। আমার কিন্তু টক মিষ্টি যেটা হারভেস্টিং শেষ পর্যায়ে। ঠিক আছে, চলেন আমরা একটু বসে বসে গল্প করি। এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে হারভেস্ট করা হয়েছে টক মিষ্টিটা, এবং এই যে কালার চলে, উফ ভাই, কেন লবণ মরিচের ব্যবস্থা করেন নাই? এই যে টক মিষ্টি যারা খুব পছন্দ করেন দর্শক, তাদের জন্য এই বড়ইগুলো কিন্তু লোভনীয়, তাই না ভাই? আচ্ছা, এইগুলো তাহলে আজকে কত টাকা দিয়ে বেচছেন? আপনি বলছেন প্রথমে অনেক টাকা, 220 টাকা, আজকে কত টাকা রেটে যাচ্ছে? আজকে এখনো হয় না, মার্কেটে যাওয়ার পরে আমরা রেট পাই সাধারণত সকালে, ওরা রাত্রে বিক্রি করে, সকালবেলায় আমাদের টাকা পাঠিয়ে দেয়। তো হয়তো আশা করি 120 টাকার নিচে হওয়ার কথা না। আমি এখন পর্যন্ত 120 টাকার নিচে বিক্রি করি নাই। আচ্ছা, এগুলো কি চায়না টক মিষ্টি নাকি হচ্ছে আমাদের দেশীয় কোনো জাত? এটা আমাদের একটা বলে টাঙ্গাইলের টক মিষ্টি, আর একটা হলো চায়না টক মিষ্টি। এই যে এটা গোল্ডেন কালারটা, এটা চায়না টক মিষ্টি, এটা আগামো চলে আসছে। এটা গোল্ডেন কালার টক মিষ্টি, আবার ছোট ছোট এই যে এগুলো যে দেখতেছি, এগুলো কি? এটা দেশি আমাদের টাঙ্গাইলের মিষ্টি যেটা বলে, মানে ওই যে বড় বড় গাছ আগে হতো, বীজের গাছ, সেগুলোর এখন কলমের গাছগুলো এরকম হয়েছে। জি জি। আর এটা আরো বড় ছিল, যেহেতু আমার শেষ পর্যায়ে হারভেস্টিং এর, যার জন্য এটা একটু ছোট পর্যায়ে চলে আসছে। দর্শক, আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। এই যে আমার হাতে
একটা জাতের বড়ই না, এখানে আছে বিভিন্ন জাতের বড়ই। আপনাদের সাথে পরিচয় করায় দিবে এবং কি পরিমাণ ফলন কোনটার হয় এটা একটু ভাইয়া বলার চেষ্টা করবে। ভাইয়ারও কিন্তু খুব বেশি অভিজ্ঞতা নেই, উনিও প্রথম বছর করে শিখছেন, সেই অভিজ্ঞতার আলোকে আমরা একটু জানার চেষ্টা করি। প্রথমে আমি যেটা দেখতে পাচ্ছি, এইটা কি ভাই? এটা টাঙ্গাইলের টক মিষ্টি। টাঙ্গাইলের টক মিষ্টি, এটা কাঁচা অবস্থায়, এটা এভাবেও হারভেস্ট করা যায়, এভাবেও হারভেস্ট করা যায়, তাই না ভাই? এবং এটা দেখে আসলে আমার মনে হয় যে একটু কামড় দেখে ফেলি। এটা দাম বেশি কত? অন্যান্য ইয়ের চেয়ে ধরেন 20 টাকা বেশি থাকে। 20 টাকা বেশি। এবং এই যে এটা দিয়ে কিন্তু আচার তৈরি হয়, দেখতে পাচ্ছেন একদম নরম হয়ে গেছে, যেগুলো আসলে খাওয়ার পরেই মুখে একটা স্বাদ আসে, সেই ধরনের টাঙ্গাইলের টক মিষ্টি বড়ই আমি কিন্তু এখানে একটু রাখছি। এবং এখানে দেখেন আরো কিছু বড়ই আছে। এইটাকে ভাইয়া বলেছে গোল্ডেন চায়না টক মিষ্টি। এটা আগাম আসে, এটা রেটও ভালো পাওয়া যায়। আচ্ছা, এটার মধ্যে আমি যেটা পার্থক্য বুঝেছি, আমি কিন্তু ভাইয়ার এখানে খেয়েছি, এটা একদম পুরো টক এবং এটার মধ্যে হালকা টক মিষ্টি একটা ফ্লেভার আছে। কোনটার ফলন কেমন ভাই? এটার ফলন একটু বেশি আসে। এটার ফলন বেশি, তার মানে চায়না গোল্ডেন যে টক মিষ্টিটা, সেটা করলে কি লাভবান হওয়া যেতে পারে? এটা বেশি লাভবান। এর রোগ প্রতিরোধ ক্ষমতা এটাতে রোগবালাই একটু কম হয়। টাঙ্গাইলে থেকে আগে আসে এটা? জি, এটা সবার আগে আসে। আচ্ছা, বাহ, চমৎকার। তার মানে এটা একটা লাভজনক ফসল হতে পারে ভাইয়ার মতে। ভাইয়া বলছে আমার কাছে আছে আরো কিছু বড়ই, আমরা এটাকে সবাই চিনি। এটা কি বলেন তো? আপেল কুল। আচ্ছা, এটার বিশেষত্ব হচ্ছে আমরা সাধারণত দেখি অন্য জায়গায় আরো বড় বড় হয়, এটা একটু ছোট। এটার কারণটা হচ্ছে এখন এটার হারভেস্টের সময় আসেনি। হারভেস্টের সময়টা কত? আর 1 মাস লাগবে। আরো 1 মাস লাগবে। 2 নাম্বার হচ্ছে এটা যেহেতু প্রথম বছর হারভেস্ট, এইজন্য এটা একটু ছোট। তো এটার বিশেষত্ব কি ভাই? এটার ফলন কেমন হয়? এটা ফলন বেশি, গাছ প্রতি দেখছেনই তো অনেক ডাল ঝুলে পড়ে গেছে, তুলনামূলক মনে হয় টক মিষ্টি থেকেও বেশি, তাই না? বেশি। এই গেল হচ্ছে আমাদের আপেল কুল, এবং এখানে আবার আছে এই দুটো মনে হয় একই জাতের, তাই না? এটা কি? ভারত সুন্দরী। এটা হচ্ছে ভারত সুন্দরী। এটার বিশেষত্বটা কি ভাই? এটা কবে আসে? এটা আর আপেল কুল কাছাকাছি, একে প্রায় সেম সিজনে বা 1 সপ্তাহ এদিক সেদিক। ফলন এবং স্বাদ প্রায় সেম। মিষ্টি, খুবই মিষ্টি, রসগোল্লার মতো খুবই রসযুক্ত একটা বড়ই। সর্বশেষ এটা তো জানেনই টাঙ্গাইলের। তার মানে ভাইয়া যেটা করছে এখানে মিশ্র ফল বাগান বলা যায়, যেখানে মিশ্র বড়ই বাগান করছেন ভাইয়া, এবং ভাইয়া মোটামুটি লাভবান হতে যাচ্ছেন। ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? ভবিষ্যৎ পরিকল্পনা আমি অ্যাকচুয়ালি একটা সমন্বিত কৃষি খামার যেটাকে বলে, আমি সমন্বিত একটা কৃষি খামার করতে চাচ্ছি। এখানে ধরেন সব প্রজাতির ভালো ভালো প্রজাতির ফল থাকবে, প্লাস সবজি থাকবে, পুকুর থাকবে, পুকুরে মাছ থাকবে। শুনলাম কিন্তু এই যে বড়ইয়ের যে 3 বছর পরে প্রজেক্টটা কেটে দিবেন বা উঠায় ফেলবেন গাছটা, আবার এই নতুন করে বড়ই করব, এরকম মিশ্রই? জি, মিশ্র বলতে এখন তো একদম মিক্সিং অবস্থায় আছে, সেটা পার্ট করে ফেলবেন। বাহ, চমৎকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। ব্যবসায় ধন্যবাদ। জি, একদমই, ব্যবসায় লাভবান হন, কৃষি সেক্টরেও লাভবান হন। ঠিক আছে, ভালো থাকেন তাহলে। জি, আপনারাও ভালো থাকেন। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, কৃষি উদ্যোগ গ্রহণের সময়ে আপনি আসলে কি করবেন, কোন ফসল নিয়ে করবেন, কোন বয়সে করবেন, বা কতটুকু বিনিয়োগ নিয়ে করবেন, এত নানান চিন্তা কিন্তু আসলে করার প্রয়োজন নেই। যে কোনো বয়সে, যে কোনো সময়, যে কোনো ফসল নিয়ে, সেখানকার চাহিদা সম্পন্ন ফসল নিয়ে কিন্তু আপনিও কৃষি উদ্যোগ গ্রহণ করতে পারেন। যেমনটা আমিন ভাইকে আমরা দেখলাম, তিনি কিন্তু দক্ষ মানুষের পরামর্শ নিয়ে এবং যাচাই বাছাই করে তিনি একটা ফসল বাছাই করেছেন, এবং তিনি সেটা প্রথম বছরে কিন্তু তার লাভের টাকাটা উঠে গেছে। দ্বিতীয় বছর তিনি আরও লাভবান হবেন বলে আশা করছি। তো আপনারাও কিন্তু এভাবে কৃষি উদ্যোগটা নিতে পারেন এবং লাভবান হতে পারেন। দর্শক, আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সর্ড বাই AR মালিক সিডস। আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।